আমার নাম ফারুক ফয়সাল। আপনারা যারা এই কাহিনী চিত্রটি দেখছেন তাদের অনেকেই নিশ্চয়ই আমাকে কম বেশি চেনেন। পেশায় আমি একজন পরিচালক। ভিডিওগ্রাফিতেই আমার যত কাজ। স্বপ্ন ছিল সিনেমা বানানোর। সেই স্বপ্ন নিয়ে একজন ফিল্ম ডিরেক্টরের আন্ডারে অ্যাসিস্ট করেছিলাম। তখন সদ্য ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করেছি। ফিল্ম ক্লাবের মেম্বার হয়ে সত্যজিৎ, গদার, ফেলিনি এদের ছবি দেখতে দেখতে মাথায় একটা পোকা জন্ম নিল। ভাবলাম ফিল্ম ডিরেক্টর হব। ছিলাম কেমিস্ট্রির ছাত্র। সেখান থেকে ঢুকে গেলাম এফডিসিতে। ঢাকায় ছবির এক নামকরা পরিচালকের থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাতে কলমে 2 বছর কাজ করলাম। কিন্তু যখন বুঝলাম সিনেমার ডিরেক্টর হওয়া খুব সহজ ব্যাপার নয়, তখন দুধের স্বাদ ঘোলে মেটাতে শুরু করলাম ভিডিওর কাজ। ইতিমধ্যে গত 10 বছরে করেছি বেশ কিছু খণ্ডনাটক, ধারাবাহিক আর ডকুমেন্টারি। স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট বলে প্রচার হয়নি তত। পত্রপত্রিকায় ছবি এসেছে কদাচিৎ, তাই আমাকে আপনাদের সেভাবে না চেনারই কথা। আমি এখনো ব্যাচেলার, বয়স 35। কিন্তু এর মধ্যেই পরশুদিন ডাক্তার আমাকে একটা বাজে খবর দিলেন। ডাক্তারদের কমন কিছু ডায়লগ বলতেই হয়, না হলে পেশেন্ট নার্ভাস হয়ে যায়। আপনার সব কিছু দেখে মনে হচ্ছে নাথিং টু বি ওয়ারিড। এখনই কিছু বলা ঠিক হবে না, আরও কিছু টেস্ট করাতে হবে। তবে আপনাকে কমপ্লিট একদিন রেস্ট নিতে হবে। বলেন কি? সর্বনাশ, সামনে আমার অনেক কাজ, এখন কিভাবে রেস্টে? আপনি বাঁচলে বাপের নাম, আগে সুস্থ হতে হবে তো। সুস্থ না হলে কাজ করবেন কিভাবে? ঝেড়ে কাশুন তো, অসুখটা কি? বললাম তো, আরও কিছু টেস্ট না করে শিওর হওয়া যাচ্ছে না। তা 1-2টি প্রোডাকশন আমি দেখেছি, বেশ মেলো। নেক্সট কি করছেন, ওই রকম কিছু? মেলো মানে মেলোড্রামা? আমার কাজ ওরকমই। দর্শকদেরকে টেলিভিশনের সামনে চুম্বকের মতো ধরে রাখার চেষ্টা করি। নেক্সট একটা টেলিফিল্মের কাজে হাত দিয়েছি, একটা চ্যানেলের কমিশন। সাবজেক্ট একাকিত্ব। একটা মেয়ের নিঃসঙ্গতা নিয়ে কাহিনী এগোবে। অ্যাডভান্স টাকাও কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে স্ক্রিপ্ট এগোচ্ছে না। খাপে খাপে একটা গল্প পাচ্ছি না। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা, অসুখ ধরা পড়ল। দেখি ভালো একটা গল্পের সন্ধানে নিরিবিলি কোথাও চলে যাব। রামায়ণে সীতা প্রতিভক্তি দেখাতে রাম লক্ষ্মণের সাথে বনবাসে গিয়েছিল। আমিও তেমনি এক নির্জন নিরিবিলি জায়গা বেছে নিয়েছি, স্বেচ্ছায়। তবে কোনো প্রতিভক্তির জন্য নয়। স্বামী, সংসার, সমাজ সবকিছু পেছনে ফেলে আমি এমন একটা জায়গা বেছে নিয়েছি যেখানে সহজে কেউ আমার সন্ধান পাবে না। আমি লাবণ্য কবির, মধ্যবিত্ত সংসারে মানুষ, বিয়ে করে চলে যাই টরন্টোতে। 5 বছরের সংসারে আমার কোনো সন্তান নেই, তাই টরন্টো থেকে সোজা চলে এসেছি নিজের দেশে। অনেকটা লুকোচুরি খেলার মতো এই মুহূর্তে আছি একটা নির্জন বাংলোয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক? আমার মেসেজ ঠিক মতো পেয়েছিলাম তো? জি স্যার, কোনো অসুবিধা নেই স্যার, এভরিথিং ইজ ওকে স্যার। এই শোনো, ভেতরে ফ্রাজিল জিনিসপত্র আছে, সাবধানে নামাবে। চলুন আসুন। তারপর কেয়ারটেকার সাহেব, এখানকার পানি কি টিউবওয়েলের? জি স্যার। আর্সেনিক নেই তো? আমার শরীরটা কিন্তু বিষয় একটা ভালো নেই। কি যে বলেন স্যার, টিউবওয়েল কুয়ো সব পানি ফোটানো হয় স্যার, নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে স্যার। ইলেকট্রিসিটি? সেটাও খুব কম যায়।
টেলিফোন লাইন ডেড হয় না তো? সেটাও কম স্যার। বাজার কোথায়? কাছাকাছি? জি স্যার, কাছেই। আমার কিন্তু ফ্রেশ খাবার চাই, ফ্রেশ রান্না, ফ্রেশ খাবার, মাছ, মাংস, তরি তরকারি, প্রতিদিনের বাজার প্রতিদিন করতে হবে। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আরেকটা কথা, খুঁটিনাটি বিষয় নিয়ে আমাকে কেউ বিরক্ত করতে আসবেন না। আমি যখন লিখবো অথবা টেলিফোনে কথা বলবো তখন একদম বিরক্ত করা চলবে না। ওকে স্যার, নো প্রবলেম। আমি তো জানি স্যার, আপনার কাজটাই হচ্ছে নিরিবিলি। কনসেন্ট্রেশন ছাড়া মাথা থেকে ভালো আইডিয়া বেরোবে কি করে স্যার? আপনি আমার কাজ দেখেছেন? কি যে বলেন স্যার, আপনার নাটকে তো দারুণ দারুণ কাহিনী স্যার, হ্যাভি নাটকীয়, খুবই ইমোশন। আড়াল থেকে কেউ একটা ঠুস করে গুলি করে দিল, সেই নিয়ে 7 কাহন। গুলিটা করলো কে? কেয়ারটেকার সাহেব, জীবনের আয়ু কমে আসছে, গল্পের স্টকও শেষ হয়ে গেছে। ডাক্তার মানা করা সত্ত্বেও এখানে এসেছি একটা ভালো কাহিনীর সন্ধানে। আজ রাতেও ঘুম আসবে বলে মনে হয় না। এক একটা রাত আসে দুর্বিষহ দৈত্যের মতো, নড়তেই চায় না। এভাবে আর কত রাত আমার কাটবে আমি জানি না। জানো না মানে? হোয়াট ইউ মিন জানো না? দেখো লাবণ্য, গায়ে পড়ে ঝগড়া আমি একদম পছন্দ করি না। ঝগড়া আমি করছি না তুমি করছো? তুমি কি বলতে চাও সবকিছু জেনে শুনে আমি তোমাকে বিয়ে করেছি? না না না, কথাটা পুরোপুরি সত্য নয়। আমি মানছি বিয়ের সময় তুমি কোনো কিছু জানতে না। বিয়ের পর আমরা যখন বিদেশে আসছিলাম তখন পর্যন্ত তুমি কিচ্ছু জানতে না। কিন্তু একটা কথা তো তুমি অস্বীকার করতে পারবে না, এয়ারপোর্ট থেকে বাড়িতে পা রেখেই আমি তোমাকে সবকিছু খুলে বলেছি, সততার সঙ্গে সবকিছু স্বীকার করেছি। কি করিনি? হ্যাঁ করেছো। তাহলে তোমার কমপ্লেনটা কিসের? আমার শুধু একটাই প্রশ্ন, আমার মতো এরকম ভেরি সিম্পল একটা মেয়েকে তোমার বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমার স্ট্যাবলিশমেন্ট যেরকম, তাতে তুমি আমার চাইতে অনেক বেটার মেয়ে পেতে। কি পেতে না? আমার এই সাদামাটা জীবনটাকে কেন নষ্ট করলে বলো? মাসের পর মাস, দিনের পর দিন আমি যে কষ্ট পাচ্ছি, তাতে তোমার কি লাভ হচ্ছে? রাতের পর রাত আমি নির্ঘুম কাটাই, সেটা দেখতে তোমার ভালো লাগছে? না, লাগছে না। লাবণ্য, আমি তো তোমাকে বলেছি যে কোনো সময় তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো। আমি তোমাকে সসম্মানে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। একটা ব্ল্যাঙ্ক কল করলে কেমন হয়? নট এ ব্যাড আইডিয়া, করা যেতে পারে। লাগ 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 লাগ, যদি কোনো ছেলের গলা হয়
তাহলে কথা বলবো না। আর যদি হ্যালো 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 বলুন কাকে চাই? হ্যালো, এটা কি 912456 না সরি রং নাম্বার। দাঁড়ান দাঁড়ান, ইয়ে ফোনটা কাটবেন না। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? কি বিষয়ে কথা বলবেন? কেন কথা বলবেন? আপনি কি আমায় চেনেন? চিনি না বলেই তো কোনো অসুবিধা থাকার কথা নয়। আমি আপনার নাম্বারটা আন্দাজে টিপেছি। এমন তো নয় যে আপনার নাম্বারটা আমার জানা। একবার কিছুক্ষণ কথা বললেও পরে আপনাকে আর বিরক্ত করার কোনো সুযোগ আমার নেই, আবার ক্ষতিও নেই। আমার ঘুম আসছে না, তাই ভাবলাম কারোর সঙ্গে কথা বলি, যদি কোনো গল্প পেয়ে যাই। মশকরা পেয়েছেন? আপনার ঘুম আসছে না সেটা আপনার সমস্যা, তার জন্য আমি রাত জাগবো কেন? দেখুন, এভাবে টেলিফোন করার আমার আরেকটা উদ্দেশ্য আছে। আপনাকে বুঝিয়ে বললে হয়তো আপনি বুঝবেন, আর স্বার্থটা হচ্ছে এই মিস্টার, আপনার নাম্বারটা কি বলুন তো, পুলিশকে জানিয়ে দিই। ফার্দার এভাবে ডিস্টার্ব করলে খুব খারাপ হয়ে যাবে। এই মিস্টার ফারুক ফয়সাল, তোমার ফার্স্ট মিশনটাই কিন্তু ফেল করলো। আচ্ছা, ওই পাশের মানুষটা যদি জানতো যে আমি সেই ক্ষুদ্র পরিচিত নাট্যকার পরিচালক ফারুক ফয়সাল, তাহলে কি কিছুক্ষণ সময় দিত? বলবো কখন, পাত্তাই তো দিল না, খট করে লাইনটা কেটে দিল। হ্যালো, কাকে চান? চাচা চাচি তো বাড়িতে নাই। ওনার সিটা হয়ে গেছে। রাখি। একা একা চা খাচ্ছ, আমাকে দেবে না? এতই ঘৃণা? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, রাখবে? রিকোয়েস্ট? বলে ফেলো। রিকোয়েস্টটা না শুনলে বুঝবো কি করে রাখতে পারবো কিনা। দেখো, এতদিন হয়ে গেল, একবারের জন্যেও আমি তোমার কাছে কখনো কোনো রিকোয়েস্ট করিনি। করিনি কারণ তোমার সাথে আমার চাওয়া পাওয়া মান অভিমান করার মতো ইন্টিমেসি তৈরি হয়নি। এত ভূমিকা না দিয়ে রিকোয়েস্টটা কি সংক্ষেপে বলে ফেলো। তুমি একজন ভালো ডাক্তার দেখাও। এতদিন তোমার সাথে একসাথে থেকে এটুকু আমি বুঝেছি, মানুষ হিসেবে তুমি খারাপ নও, শুধুই একটা দোষ ছাড়া। সেটাকেই বা পুষে রাখবে কেন বলো? আচ্ছা, একজন ভালো সাইকিয়াট্রিস্ট কি তোমাকে এই সমস্যার হাত থেকে মুক্ত করতে পারেন না? এতদিন একসাথে থাকলে কুকুর বেড়ালের প্রতিও মানুষের মায়া জন্মে। আমার প্রতি কি তোমার সেই মায়াটুকুও নেই? একবার ভেবে দেখো তো, একটা সাধারণ মেয়ে সব কিছু ছেড়ে অচেনা এক দেশে তোমার সাথে পড়ে রয়েছে, তার তার রিকোয়েস্টের কোনো মূল্য নেই তোমার কাছে? লাবণ্য, এসব ফেনা পেঁচাল বন্ধ করো তো।
এরপর আমার মাথায় রক্ত উঠে যাবে। বিশ্বাস করো, এক একটা দিন বের হয়ে আর আমি ভয়ে শিউরে উঠি। দিনের পর সন্ধ্যা এলে মনে হয় রাতটা আমার ঘাড়ের ওপর জগত্তল পাথরের মতো চেপে বসবে। নির্ঘুম রাতের এক একটা ঘন্টা পেরোয় আর মনে হয় কখন আলোময় সকাল আসবে, কখন। গুড মর্নিং স্যার। মর্নিং, কি খবর? ওকে স্যার, নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে স্যার। তা স্যার, আপনার কেমন কাটছে? এই জায়গাটা কেমন লাগছে? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ঘুমটা কেমন হচ্ছে? খাওয়া দাওয়া ফার্স্ট ক্লাস, জায়গাটাও খুব চমৎকার, ঠিক যেমনটি চেয়েছিলাম। কিন্তু ঘুমের ব্যাপারে একটু সমস্যা আছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না। অবশ্য এটা আপনাদের অ্যারেঞ্জমেন্টের জন্য নয়, আমারই সমস্যা। ভালো করে জুৎসই গল্পের প্লট পাচ্ছি না। ভাষা ভাষা চোখের সামনে আসছে, কিন্তু সেটাকে ঠিক সেজন্যই ঘুমটা হচ্ছে না। আপনার হাতে এগুলো কি? ও স্যার, এটা আপনার ব্যাংকের দুটো চিঠি স্যার। ও, আর এটা আপনার ঢাকার ঠিকানা থেকে রিডাইরেক্ট হয়ে এসেছে। দেখুন স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় পরিচালক ফারুক ফয়সাল, আমার শুভেচ্ছা। পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে সৃজনশীল কাজ করার জন্য, আর কিছু কিছু মানুষ আসে সেই কাজে মুগ্ধ হওয়ার জন্য। আমি তেমনই একজন অন্ধভক্ত আপনার। যখন নাটক পরিচালনায় আসেননি তখন আপনি উপন্যাস গল্প লিখতেন, তখন থেকে আপনার পিছু পিছু ছিলাম আমি। আপনার 13টি উপন্যাস আর 2টি গল্পগ্রন্থ সবই আমার সংগ্রহে আছে। বহুবার পড়া হয়েছে, দেখা হয়েছে আপনার করা প্রায় সবগুলো নাটকও। তাই আমার এতদিন পর মনে হলো আপনাকে একটা গল্প বলি, আমার জীবন কাহিনী। এ কাহিনী এত নাটকীয় যে হয়তো আপনার লেখার কাজেও লাগতে পারে। কে জানে, কোনো এক সন্ধ্যায় হয়তো টিভির সুইচ অন করে দেখতে পাবো সেই নাটক, যে নাটকের মূল চরিত্র আমি নিজেই। আমার নাম সুস্মিতা হাসান। বিয়ে হয়েছিল বাবা মার পছন্দে। আমার স্বামী চন্দন আমাকে যে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছিল তা আমি জেনে যাই বিয়ের পরদিন। হয়তো চন্দনই সব কায়দা করে আয়োজন করে রেখেছিল আমাকে সব জানাবার জন্য। বিয়ে হয়ে যাওয়ার পর শুয়ে পড়ো।
ছবিগুলো কার? কার ছবি দেখতে পাচ্ছ না? অনর্থক প্রশ্ন করো কেন? প্রশ্ন করছি কারণ আমি তোমার ম্যারিড ওয়াইফ। তোমার সব কিছু জানার অধিকার আমার আছে। ছবিগুলো কার? আমার ভালোবাসার মানুষের। খুব সাধারণ ধরনের মেয়ে, তাই বাবা মায়ের এক্সট্রিম প্রেসারে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তোমাকে বিয়ে করে আমি আমার পছন্দকে মেরে ফেলতে পারি না। এই তোমার সহজ গল্প। বাহ, সহজ গল্পটা সহজ করে বললেই সবকিছু সহজ হয়ে যাবে। তা হয়তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। তুমি যখন তোমার পছন্দকে মেরে ফেলতে পারবে না, আমি অন্তত এই বিয়ে নামক প্রহসনকে মেরে ফেলতে পারবো। আমি এক্ষুনি আমার বাবা মাকে জানাবো, তোমার বাবা মাকেও জানাবো। আমি দেখতে চাই এরপরেও তোমার মতো একটা ভণ্ডের অস্তিত্ব কি করে থাকে। যে প্রপার্টির লোভে পড়ে তুমি আমাকে খেলার পুতুল বানিয়েছো, আমি দেখব সেই প্রপার্টি তোমার কাছে থাকে না তুমি জেলে থাকো। প্লিজ, তুমি এটা করো না। আমি আসলে একটু বেশি পাগলামো করে ফেলেছিলাম, একটু বেশি এক্সপেরিমেন্ট করে দেখতে চেয়েছিলাম তুমি আসলে কতটুকু শক্ত মেয়ে। শোনো, আমার জীবনে এখন আর কোনো ভালোবাসা নেই। এই মেয়েটা আমার জীবনে ছিল এ কথা যেমন সত্যি, এই মেয়েটা আমার জীবনে নেই এই কথাটাও সত্যি। মফস্বলের একটা ছেলেকে বিয়ে করে সংসারী হয়ে গেছে। এই চলো না, আমরা কোথা থেকে ঘুরে আসি, মরিশাস অথবা সুইজারল্যান্ড। ব্যবস্থা আমি করছি। আর এখন একটু লং ড্রাইভে যাবে কি? যাবে? তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে। চারিদিকে তাকিয়ে দেখো, কি সুন্দর প্রকৃতি। এত সুন্দর প্রকৃতিতে থেকেও আমরা অনর্থক ঝগড়া করি। মনটাকে ছোট করে তুচ্ছ বিষয়গুলোকে বড় করে দেখে শত্রু শত্রু খেলা করি। এটা কি ঠিক?
বিশেষ করে তোমার মতো একজন সুন্দরী মেয়ের সঙ্গে তো শত্রুতার কোনো মানেই হয় না। আমি সুন্দর? শুধু সুন্দর নাও, অসাধারণ সুন্দর। আমার চোখে তোমার তুলনা তুমি। সেজন্য কি তুমি তোমার অতীতকে তুচ্ছ করে আমাকে বিয়ে করেছো? তোমার তাই মনে হচ্ছে? বুঝে ফেলেছো? হ্যাঁ, মনে হচ্ছে তুমি এর মাঝে অন্য একটা মেয়ের গল্প এনে আমাকে পরীক্ষা করতে চাইছো। দেখতে চাইছো বিবাহ নামক বন্ধনে মানসিকভাবে আমি কতটা সিরিয়াস, তাই না? হাসছো কেন? আমার দিকে তাকিয়ে বলো, তোমার জীবনে অন্য কোনো মেয়ের অস্তিত্ব নেই? তোমার জীবনে শুধু আমি? হ্যাঁ, স্পষ্ট করে বলে আমার অস্থির মনটাকে শান্ত করো প্লিজ। জানো, আমার মনটা যখন খুব খারাপ থাকে তখন আমি একা একা এই জায়গাটায় আসি। আজ তোমাকে নিয়ে এসেছি। আজও কি তোমার মন খারাপ? উত্তর দিলে না। এখন তোমার জীবনে শুধুই আমি কিনা? আমার জীবনে শুধু তুমিই নও, যার ছবি তুমি দেখেছো সেও আছে। তাই একটা মানুষের জীবনে দুটো মানুষের অস্তিত্ব থাকতে পারে না বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। সবকিছু প্ল্যান মতো ঘটে গেলে সবাইকে বলা যাবে তুমি পাহাড় থেকে অসাবধানতায় পা পিছলে পড়ে গিয়েছো। স্বপ্ন দেখছি না তো? না, সত্যি তো দেখছি।
এক শ্রদ্ধা নারীকে। থাকো থাকো বাবা, এই নির্জন বাড়িতে আমি একা। আরেকজন থাকলে কোনো অসুবিধা নেই। কবিগুরু বলেছেন, যেখানে দেখিবে তাই না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক। এ তুমি কি বাবা মানিক না রতন? সরি, আমার আমার ছাই উড়িয়ে দেখার মতো সময় নেই। আমি খুব টায়ার্ড, খুব ঘুম পেয়েছে। গুড নাইট, বাই বাই। বাই বাই। আপনি এখানে কেন? কে আপনি? আমি সুস্মিতা, পালিয়ে এসেছি। মানে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, নাহলে ওরা আমাকে মেরে ফেলতো। ওরা? ওরা কারা? আমার স্বামী আর ওর সাঙ্গ পাঙ্গরা কাল বিকেলে এখানে এসে লুকিয়ে থাকার পর অনেক রাতে যখন আপনি বাড়ি ফিরেছেন, তখন আপনার সাথে দেখা হয়ে গেছিল। আপনি ভুলে গেছেন? আপনি আমাকে এখানে থাকতে বলে চলে গিয়েছিলেন। আমি? My God! আমি আমি আপনাকে এখানে থাকতে বলেছি? আই এম সরি, আই এম ভেরি সরি। আমাকে আপনি ক্ষমা করুন প্লিজ। আসলে কাল রাতে মানে আমার শরীরটা ঠিক শরীরটা ঠিক ভালো ছিল না। কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? কথা বলছেন এরকম করে, ঠোঁট মুখ শুকনো, কি ব্যাপার? মনে হয় একটু জ্বর এসেছে। জ্বর? সর্বনাশ, জ্বরে তো আপনার গা পুড়ে যাচ্ছে। আপনাকে এরকম অবস্থায় রেখে আমি সারা রাত আরামে ঘুমিয়েছি। আপাতত আমাকে উপর থেকে সব দেখেছে, আমাকে ক্ষমা করবে না। আপনি আমাকে প্লিজ ক্ষমা করবেন। আসুন, আমার সঙ্গে আসুন, আসুন আমার বাসায় আসুন, কোনো সমস্যা নেই। আসুন প্লিজ, আসুন আসুন আসুন। আসুন, আপনি আসুন, আসুন, বসুন, এখানে বসুন। আর বসবেন কি? আপনার তো আগে কিছু খেয়ে ওষুধ খাওয়া দরকার, আপনার জ্বরটা কমানো দরকার। আপনি ব্যস্ত হবেন না, আমার ভল্লুকের জ্বর কমে যাবে। আপনি বোধহয় অফিসে যাচ্ছিলেন, দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, আপনার সাথে আমি যে অন্যায় করেছি তাতে আমার চাকরি চলে যাওয়া উচিত। আপনি বসুন। এখানে বসবেন কি? আপনি বরং আমার বড় বোনের ঘরে চলুন, ওখানে রেস্ট নেবেন। এখানে বসে তো রেস্ট নেওয়া যাবে না। আহা, বললাম তো আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হবেন না বললেই তো হবে না, ব্যস্ত তো হতেই হবে।
দেখুন ভাই, আমি খুব নির্ঝঞ্ঝাট একটা মানুষ। পরে জ্বর বেড়ে গিয়ে কিছু একটা হলে ও মাই গড, আপনি আপনি আমাকে থানা পুলিশের ঝামেলা ফেলতে চান? তাহলে চলুন, আসুন। কি হলো? আসুন আসুন প্লিজ। আসুন আসুন আসুন, ভয়ের কিছু নেই, আসুন আসুন। আসুন আসুন আসুন। এই এটা হলো আমার বড় বোনের রুম। আপনি এখানে যতক্ষণ খুশি রেস্ট নিন, একদম টেনশন করবেন না, ঠিক আছে? ফিল ফ্রি। ও, আর আমি বেরিয়ে গেলে আপনি দরজাটা লক করে দেবেন। এটা আমার বাড়ির চাবি, নিন নিন। আপনি বেরিয়ে যাবার সময় ঘরের সব দরজাগুলো লক করে চাবিটা গ্যারেজের শাটারের নিচে ফেলে দিলেই হবে, ঠিক আছে? আসি। ও, এক মিনিট। এই নিন ওষুধটা, নিন, এখনই খেয়ে নেবেন। আর এই রইল টেলিফোন। আপনার আত্মীয় স্বজন, গার্জিয়ান, যাকে যাকে দরকার আপনি ফোন করবেন। তবে আপনাকে সারা রাত গ্যারেজে ফেলে রেখেছি, এটা থানায় জানাবেন না। আপনার কি মনে হয় আমি ফোন করে নালিশ করলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? অসম্ভব কিছু নয়। বাংলাদেশে নারী নির্যাতন আইন ভারী শক্ত। দিদি ভাই, আমাকে মাফ করে দিস। বাবা মা চলে যাবার পর তুই আমাকে কোলে পিঠে মানুষ করেছিস, সফলতা দিয়েছিস, প্রতিষ্ঠা দিয়েছিস, আর তোর সেই ভাইটি কিনা মনের ভুলে অসহায় একটা নারীর সঙ্গে অমানবিক আচরণ করলো। আমাকে ক্ষমা করিস। টেক কেয়ার। আমি খুব অবাক হয়ে মানুষটিকে দেখছিলাম। মানুষে মানুষে কি ভয়ঙ্কর তফাৎ। যে আমাকে অবলীলায় খুন করতে চাইল আর যে আমাকে অবলীলায় আশ্রয় দিল, দুজনই কিন্তু মানুষ। ওই আশ্রয়দাতার বাড়িতে বসে বাবাকে ফোন করলাম। আমি চেয়েছিলাম একটা নির্ঝঞ্ঝাট সমাপ্তি, কিন্তু আমার কঠোর পিতা আইনের আশ্রয় নিয়ে স্বামী নামক ওই ভয়ানক মানুষটিকে শায়েস্তা করল। আমি মুক্ত হলাম, পেলাম নতুন জীবন। একসময় বুঝলাম ওই আশ্রয়দাতা আমাকে তার আশ্রয়ে স্থায়ীভাবে প্রত্যাশা করছে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ালো। রূপকথার গল্পের সমাপ্তির মতো অবশেষে আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। আর বিশেষ কি, শুভেচ্ছান্তে আপনার গুণমুগ্ধ সুস্মিতা। খারাপ না স্যার, কাহিনীটা ভালোই। এরকম একটা গল্প নিয়ে এক নাটক লিখলে খুব একটা খারাপ হবে না স্যার। তবে স্যার, বলে যান। আমার কেন জানি মনে হয় স্যার, আপনি অন্য রকম কাহিনী লেখার জন্যেই এখানে এসেছেন। ঠিক বলেছি স্যার? কথাটা আপনি শেষ করুন। না মানে আপনার এই ভক্ত দর্শকের কাহিনীর মধ্যে কেমন একটা সিনেমা সিনেমা গন্ধ আছে স্যার। তার মানে মেলোড্রামা? মানে
আপনার ওই নাটকে ওই আড়াল থেকে নায়ক ঠুস করে একটা গুলি করে দিল, তারপর সাত কাহন শুরু হয়ে গেল, সেরকমই আর কি স্যার। বুঝেছি। ওকে স্যার, নো প্রবলেম। দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা, মানে একেবারে ভিন্ন কোনো চরিত্র। এভাবে নিঃসঙ্গ সময় আর কাটতে চায় না। একটা কিছুতে ডুবে যাওয়া দরকার আমার, ব্যস্ততা দরকার। একটা চাকরি নেব নাকি কোথাও, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি অসহ্য স্পর্শা হয়ে কয়েকটা মাস কাটিয়ে দেব ঘরে। ব্ল্যাঙ্ক কল করব কোথাও, করি একটু। কারো কি সময় হবে আমার সঙ্গে কথা বলার? এত রাতে আমার এখানে ফোন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কাকে টেলিফোন করেছেন? আপনাকে। আমাকে? বলুন তো আমি কে? আপনি যিনি হন, যেই হন, আমার সাথে কিছুক্ষণ কথা বলবেন? আমার সময় কাটছে না, তাই ব্ল্যাঙ্ক কল করেছি। আপনি যদি বিরক্ত না হন, আপনার হাতে যদি সময় থাকে, তাহলে সেখান থেকে কিছুটা সময় আমাকে ভাগ দেবেন। আপনি বিশ্বাস করতে পারেন, আমি জেনে শুনে আপনাকে ফোন করিনি। ইটস নট ইন্টেনশনাল। আপনাকে আমি চিনি না, আর চেনার কোনো ইচ্ছেই আমার নেই। আজ রাতের পর, মানে আজ রাতের পর কেন বলছি, এই লাইনটা কেটে যাবার পর আপনাকে ফোন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনার নাম্বারটা আমার মুখস্থ নেই। আপনি যদি আপনার সময় থেকে কিছুটা সময় আমাকে ভাগ দেন, তাহলে আমার ক্লান্তিকর সময়ের একটা গতি হয়। পারবেন? পারবো, কারণ আমারও সময় কাটছিল না। অবিশ্বাস্য কোইন্সিডেন্ট, গত কয়েকটা রাত ধরে আমিও ব্ল্যাঙ্ক কল করে যাচ্ছিলাম আর মানুষের বকাঝকা খাচ্ছিলাম। তাই আমি অবশ্য এমনটা আজই করেছি, কিন্তু আমি তো লাকি মানুষ নই,
তাহলে প্রথম ফোনই আপনার এখানে ঢুকে গেল কিভাবে? সম্ভবত আমি খুব লাকি সেই জন্যে। শুধু প্রশ্ন করব, ইদানিং আপনিও কি আমার মতো নির্ঘুম রাত্রি যাপন করছেন? হ্যাঁ, তবে তাই ইনসমনিয়া নয়। ডাক্তাররা যেটাকে ঘুম না পাওয়া অসুখ বলে, সেরকম কিছু নয়। একটা কাজে হাত দিয়েছি, কাজটা হচ্ছে না, অথচ হাতের সময় খুব কম। সেটা কি বিল্ডিং কনস্ট্রাকশন টাইপের কিছু? হ্যাঁ, কনস্ট্রাকশন টাইপের, তবে বিল্ডিং না, অন্য কিছু। ও, তা কত পার্সেন্ট এগিয়েছে? 5, 10, 15? পার্সেন্টের হিসাব কি করে দেবো? কাজটা তো এখনো শুরুই হয়নি, মানে এক ফোঁটাও শুরু করতে পারিনি। আপনি তো খুব সুন্দর করে হাসতে পারেন, অন্তত টেলিফোনে দারুণ ভালো। তাই হবে হয়তো। বহুদিন এমন খোলামেলা হাসি না, তা বছর দিনেক তো হবে। তার মানে আমার না থাকলেও আপনার ঘুম না পাওয়া অসুখ আছে, তাই না? ইনসমনিয়া। হ্যাঁ আছে, সেটাও প্রায় 3 বছর ধরে। আপনার কাছে কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ হইনি, তাই প্রশ্নটা করতেই পারি। কেন আপনার ইনসমনিয়া? কেন ক্লান্তিকর সময় কাটে না? আর কেনই বা আপনি এতদিন হাসেননি? বলতে আপত্তি নেই, তবে একদিনেই সব জানতে চাইলে একটু অস্বস্তি তো হবে। কাকতালীয়ভাবে যখন আপনার সাথে পরিচয় হয়েছে, একটু সবুর করুন, আর একটু সহজ হওয়ার জন্যে স্পেস দিন। আমি এখন রাখবো। অবশ্যই, কিন্তু আপনি তো আমার কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিচ্ছেন না। ইচ্ছে হলে আবার ফোন করবেন কি করে? রিডায়াল? কিন্তু এর মধ্যে যদি অন্য কেউ ফোনটা ইউজ করে ফেলে, তাহলে তো মেমোরি থেকে সব মুছে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাবে। এক বলুন। 77107888। ওকে, গুড নাইট। নাইট। এবার কি সত্যিই আমি একটা নতুন গল্প পেয়ে যাচ্ছি? মা মা, বড় আপা এসেছে। বড় আপা এত তাড়াতাড়ি আবার? ভালো রে। মা, কেমন আছো তুমি? হঠাৎ করে না বলে না কয়ে কোন ফ্ল্যাটে এলি? তোমাদের দেখতে ইচ্ছে হলো, চলে এলাম। চল বস। এই ব্যাগটা ভিতরে নিয়ে যা। কি ব্যাপার মা, আমি এসেছি, তুমি খুশি হওনি নাকি আমার আশাটাই ঠিক হয়নি? সে কি কথা? বাবা মায়ের কাছে মেয়ে আসবে, সেটার আবার ঠিক ব্যাঠিক কি? কি রে, আজ বাসায় ক্লাস নেই? ওর জ্বর। তাই নাকি? দেখি না, এখন তো 3 দিন ধরে ভুগলো, আজই কমেছে। সকালে স্কুলে যেতে চেয়েছিল, আমি সাহস করলাম না। ও, সীমা কোথায়? কলেজে গেছে? হ্যাঁ, আপা তো খুব সকালে বের হয়ে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়, বাসে আসে তো। তোরা ভালো করে লেখাপড়া কর, ভালো একটা রেজাল্ট করলে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। মা, বাবার শরীর কি আগের মতোই আছে? ওই একই অবস্থা।
থাক না মা, আমি তো আছি, পরে না হয় কথা হবে। কাল বিকেলে আমার ফ্লাইট। মা, বাবার ওষুধ কি শেষ হয়ে এসেছে? কাল যাবার সময় আমাকে ওষুধের নামগুলো আবার লিখে দিও। অনেক লোক তো আসা যাওয়া করে, হাতে হাতে পাঠিয়ে দেবো। ওই মানুষটা বিছানায় যাওয়ার পর তোর সাহায্যেই তো এই সংসারটাকে জোড়াতালি দিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছি। কবে যে রিমা সীমার পড়াশোনা শেষ হবে? তুই যেন কি বললি? কি বললাম? ওই যে কালে চলে যাবি, তবে এত তাড়াতাড়ি এলি কেন? তোমাদের দেখতে ইচ্ছে করছে। তোর জামাই তোকে আসতে দেয়? শোনো, একদিনের জন্য না এসে উপায় কি বলো? আমার কত ব্যস্ততা, সব দিক সামাল দিয়ে বেশি দিনের জন্য আসা তো কেন? একদিন দিন নয় বুঝি? তোমাদের এক নজর দেখতে পারলেও তো মনটা ভরে যায়। তুই এত টাকা নষ্ট করে আসিস, প্লেনের টিকিটের কত দাম। মাকে আমি বলতে পারিনি আমি তোমাদেরকে দেখতে কানাডা থেকে আসিনি। যেখান থেকে আসি সেখান থেকে আসতে প্লেনের টিকিট লাগে না, ট্যাক্সিতে বড় জোর 800, আর বাসে গেলে আরও কম। এভাবে কতদিন ওদের ঠকাবেন? বেশি দিন পারবো বলে মনে হয় না, দেখি কতদিন পারা যায়। বাড়ির লোকজনদেরকে ঠকাচ্ছেন না নিজেকে? প্রথম যেবার তল্পা গুটিয়ে চলে এলাম, সেবার ওদেরকে বলতে পারিনি। অনেকবার অ্যাটেম্প নিয়েছি, বলা হয়নি। আমাকে দেখে ওদের চোখে কি যে আলো ফুটে উঠেছিল, ওর মধ্যে ছোট বোন দুটোকে, মাকে, অসুস্থ বাবাকে কিছুতেই বলতে পারিনি। তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়েছ, ভেবেছ মেয়ে হয়তো দুধে ভাতে থাকবে, কিন্তু তোমরা জানো না যে মানুষটার সাথে তোমরা বিয়ে দিয়েছ সে মানুষটা একটা অ্যাডিক্টেড। আমাকে ধরে ধরে পেটায়। খানিক প্রতিবাদ করেছি বলে আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়েছে। আমি বলতে পারিনি, আমি আমার বাবা মাকে বলতে পারিনি। এক্সপেরিমেন্টের জন্যে টিপিক্যাল বাঙালি মেয়েরা গিনিপিগ হিসেবে চমৎকার। ছেলের বাবা মা আপনাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, ভেবেছে বিয়ে হলে ওদের ছেলে ভালো হয়ে যাবে। তারপর থেকে আপনি বাবা মা বোনদের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমি এখন রাখবো, মনটা ভালো লাগছে না। আপনি পরে যখন মনে হয় ফোন করবেন। দেখি একটু লেখালেখির চেষ্টা করে মনটা ভালো করতে পারি কি না। কিন্তু স্যার, কি করে বুঝবো আপনাকে কখন ফোন করা উচিত? বরং আপনার মন ঠিক হলে আপনি আমাকে ফোন করবেন। কিভাবে? আপনার নাম্বার তো এখনো আমি জানি না। হাতের কাছে কাগজ কলম আছে? লিখে নিন। পৃথিবীতে ফুলের দাম সবচেয়ে কম। মন্দিরের পুরোহিত, মসজিদের ইমামের কোনো বন্ধু নেই। রাস্তার পাশে ট্রাফিক সিগন্যালের সামনে যখন ছোট ছোট ছেলে মেয়ে 5 টাকা 10 টাকায় ফুল বিক্রির জন্য কাকুতি মিনতি করে, তখন বড় খারাপ লাগে। আজ জীবনের একটা প্রান্তে এসে মনে হয়
যথার্থ দাম পেলে আমি আমার কাজের সঙ্গে কোনোদিনও এতটা কম্প্রোমাইজ করতাম? বাংলোর কেয়ারটেকার মিজানও বলে আমার লেখা, আমার পরিচালনা বড় সিনেম্যাটিক। ঢাকায় ছবির মতো গল্পে বড় বেশি কড়া মশলা থাকে। ভালো একটা স্ক্রিপ্ট লিখতে এই নির্জনে এসে টেলিফোনে পরিচয় হলো লাবণ্যের সঙ্গে। এ কদিনে বহুবার কথা হতে হতে এখন দুজন দুজনের এতটা কাছাকাছি চলে এসেছি যে আমাদের একটিবারের জন্যও যে দেখা হয়নি সেটা কারো মনেই হয় না। টেলিফোনে লাবণ্যের এত কথা শুনেছি, ওকে এত কথা বলা হয়েছে, অথচ এখনো জানানো হয়নি এই নির্জনে আমি যে স্ক্রিপ্ট লিখতে এসেছি সেটাই হবে আমার জীবনের শেষ লেখা। অন্তত এই রকম কিছু ভেবেই এখানে আমি এসেছি। এতক্ষণের সময় হলো, এতদিনে খুব ভালো করে জেনেছেন দেরি করে ফোন এলে আমার মনটা খুব অস্থির হয়ে যায়। আশ্চর্য, ফোনটা তুলেই বকবক শুরু হয়ে যায়। এ পাশের কণ্ঠটা কার সেটা শোনার দরকারও মনে করেন না একবার? যদি অন্য কেউ হয়? এই নাম্বারে একটি ফোন আসে, আর পৃথিবীতে আমি একজন মানুষের ফোনই সাগ্রহে রিসিভ করি। অতএব এত কিছু জানার পরেও বিধাতা আমার সঙ্গে ঠাট্টা করতে পারেন না। যত দিন যাচ্ছে আমার সাথে যত বেশি বেশি কথা বলছেন, চারিদিকে সব কিছুর প্রতি আপনার কনফিডেন্সের মাত্রা কিন্তু ততই বেড়ে যাচ্ছে। এর জন্য একটা ক্রেডিট কিন্তু আমারও পাওনা। যা কিছু ধ্রুব সত্য তা শুধু উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ করতে নেই। আমার জীবনের বাঁচার শক্তি আমি একটু একটু করে পাচ্ছি আপনার সাথে কথা বলার পরে। আমার হতাশায় ডুবে যাবার অনেকগুলো কারণ ছিল, আপনাকে আমি বলেছি, কিন্তু আপনি এরকম ভেঙে পড়েছেন কেন সেটা কিন্তু আমাকে বলেননি। না, বরং অন্য কথা বলি। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি আপনার চেহারার বর্ণনা দিই, মিলল কিনা সেটা বলার দরকার নেই। আপনার মাথা ভর্তি অনেক চুলগুলো স্ট্রেট, গায়ের রং খানিকটা চাপা, ছোট্ট সুন্দর কপাল, চোখগুলো বড় নয় কিন্তু মায়ায় ভরা, নাকটা অল্প একটু ভোঁতা, আর হাসলে ঠাসা ঠাসা দাঁতগুলো কথা বলে। ব্যাস, তারপর জানেন, মানুষ যেটা অবচেতন মনে আশা করে স্বপ্ন হচ্ছে তারই প্রতিফলন। আপনি কি আরো কিছুদিন চার দেয়ালের মধ্যে বন্দী থাকবেন বলে ঠিক করে রেখেছেন? না, বাবা মার কাছে চলে যাব। লুকোচুরি আর ভালো লাগছে না। তাহলে কি আপনার সঙ্গে আমার একবার দেখা হবে? একবারই দেখতে চাই, একবার। না, দেখা হওয়ার কথা কখনোই ছিল না। ঠিক, কিন্তু আমি যে কালই চলে যাব, কাল থেকে আপনি আর আমাকে এই নাম্বারে পাবেন না। এটা কি আশ্চর্যের কিছু? আমি যে বাংলোয় ভাড়া আছি সেখান থেকে বেরিয়ে গেলে আপনি এ নাম্বারে আমাকে কখনোই পাবেন না।
আমাদের যোগাযোগটা যে স্থায়ী হবে এমন আলোচনা কিন্তু কখনোই হয়নি। আপনি যে এত কঠিন, শেষ বেলায় সেটাও জানা গেল। ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করছি না, রাখি। ভালো থাকবেন। স্যার, আপনাকে এখান থেকে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হবে, তাহলে আপনার লেখাটা শেষ হবে না। যদি সুস্থ থাকি বেডে শুয়ে শুয়েই লিখবো। প্লিজ শোনো, এবার 10 সময় দাঁড়িয়ে থাকলে কেমন? স্যার, এ কি, পুরুষ মানুষের ভেজা চোখ একদম মানায় না। চলি, আবার দেখা। আমাদের কথা শুনলে ওনার যদি ঘুম ভেঙে যায়, তাই আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি। সরি, কখন ঘুমিয়েছেন উনি? এখনো ঘুমাননি, মাত্র ঘুমের ওষুধ দিয়েছি। এত বড় একজন মানুষ, অথচ কোনো পিছুটান নেই। একজন ভিজিটারও আজ পর্যন্ত আসেননি, হয়তো কাউকে জানাতেও চান না। আমার তো ধারণা হয়েছিল ওনার কোনো আপনজন নেই। আপনি ওনার কে? কেউ না। অবাক হচ্ছেন? সত্যি আমি ওনার কিছুই হই না। তাহলে খবর পেলেন কিভাবে? কিছুদিন আগে ওনাকে প্রথম একটা বাস স্ট্যান্ডে দেখি। উনি যে মানুষটার সাথে দাঁড়িয়ে কথা বলছিল, সেই লোকটা আমি যে বাংলোটাতে থাকতাম সেই বাংলোর পাশের বাংলোর কেয়ারটেকার। ওনার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হতো। শেষ যেবার কথা হয়েছিল আর যোগাযোগ করব না, কিন্তু নিজের সাথে যুদ্ধ করে পারিনি। তাই কেয়ারটেকারের কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা এখানে চলে এসেছি। আপনি কি ওনার সঙ্গে কথা বলবেন? তাহলে এখনই বলতে হবে, ঘুমিয়ে গেলে 4-5 ঘন্টা ওঠানো যাবে না। আমার কোনো তাড়া নেই, অসুবিধা হবে না। আমি নেক্সট ট্রেন ধরছি না। পৃথিবীতে এখনো অনেক অসুখ আছে যার কাছে ডাক্তাররা অসহায়। যান। থ্যাংক ইউ। বাস স্টেশনের গলা শুনে টেলিফোনের মানুষটিকে চিনে ফেললেন। ডাক্তারের সঙ্গে কথা বলে উপকার করলেন।
আমিও চিনে নিলাম। ঘুমাননি? ডাক্তার বলল আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। হাতে শেষ কয়েকটা দিন সময় পেয়েছিলাম, ভেবেছিলাম একটা ভালো নাটক লিখব। দেখলেন তো, আমি এখানেও ফেল করলাম। হতাশ লাগছে খুব? না, মানুষ কি সারা জীবন পেয়েই আনন্দিত হয়? খুঁজতে খুঁজতে জীবনটা শেষ করে দেয়াই তো মজার। এখন একটা বিষয় আমাকে কনফার্ম করুন। কি বিষয়? সত্যি আপনি নেক্সট ট্রেন ধরছেন না? আসলে কি আপনার চলে যাবার কোনো তাড়া নেই? আপনার কি মনে হয়? আমি তো স্বপ্ন বিলাসী মানুষ। আমি এখানে অন্তত একটা ভালো গল্পের সন্ধান পেতে চাই। যারা অপটিমিস্ট তারা কখনো ফেল করে না। আপনিও কখনো হারবেন না। থ্যাঙ্কস। জানেন তো, আজকালকার ডাক্তাররা বেশ খোলামেলা। তারা স্পষ্ট বলে দিয়েছেন, সামহাও আমার শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার নিঃশেষ। যে কোনো সামান্য জ্বরেই আমি কাবু হয়ে যেতে পারি। সো ডোন্ট ওয়ারি। আমি আপনাকে অনেক দিন আটকে রাখতে চাইলেও পারবো না। আমি শিওর করছি, আমার পাশে থেকে বেশি দিন বোর হওয়ার আপনার কোনো চান্স নেই।